হাই ফ্রেন্ডস, গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। ফেব্রুয়ারি মাসের যে আমাদের 2025 সালে 2024-এর এসএসসি জিডি পরীক্ষা হতে চলেছে, তার উপর বেস করে সায়েন্সের বিভিন্ন টপিকগুলির উপরে একটি ম্যারাথন ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাই। এছাড়াও ওই ক্লাসটি আপকামিং সমস্ত এসএসসির পরীক্ষাগুলি যেমন এমটিএস, সিজিএল, সিএইচএসএল বা এসএসসি জিডি তো বটেই, তার সাথে সেন্ট্রালের অন্যান্য পরীক্ষা এবং রাজ্য সরকারের যে একগুচ্ছ পরীক্ষা হতে চলেছে, বিশেষ করে পুলিশের পরীক্ষাগুলি ডাব্লিউবিকেপি, এক্সাইজ, এই পরীক্ষার ক্ষেত্রেও এই টপিকটি সমভাবে গুরুত্বপূর্ণ বা এই কোয়েশ্চেনগুলি বারবার পরীক্ষা আসে। তো দেরি না করে আজকের সেশনটি শুরু করা যাক। আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা দেখে নেব, সময়ের মৌলিক একক কী? এটা এসছে 2024 এসএসসি জিডি পরীক্ষা, সেক্ষেত্রে হয়ে যাবে সেকেন্ড। তারপরেরটা হচ্ছে 2 নম্বর, আপেক্ষিক ঘনত্ব যেটা রিলেটিভ ডেন্সিটি, এর কোনো কিন্তু একক নেই। তাহলে পরীক্ষা আসবে যে নিম্নলিখিতের মধ্যে কোনটি এককবিহীন একটি রাশি, সেক্ষেত্রে হয়ে যাবে রিলেটিভ ডেন্সিটি। রোধের এসআই একক হচ্ছে ওহম। রোধাঙ্ক বা যেটা রেজিস্টিভিটি, একটা হচ্ছে যেটা রোধ সেটা কিন্তু রেজিস্ট্যান্স এবং রেজিস্টিভিটি, এদের এককের মধ্যে যে পার্থক্য রয়েছে, একটা হচ্ছে যেটা শুধুমাত্র রোধ সেটা হচ্ছে ওহম, এবং রোধাঙ্ক রেজিস্টিভিটির এসআই একক যেটা সেক্ষেত্রে হচ্ছে ওহম মিটার। বিদ্যুৎ প্রবাহের বা ইলেকট্রিক যে কারেন্ট, সেটার এসআই ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, বা বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। ইলেকট্রিক চার্জের এসআই একক হচ্ছে কুলম্ব। বৈদ্যুতিক যে ইলেকট্রিক চার্জ, এটা হচ্ছে ইলেকট্রিক কারেন্টের হচ্ছে অ্যাম্পিয়ার এবং ইলেকট্রিক চার্জের হচ্ছে কুলম্ব। ভর বা মাস সেক্ষেত্রে হচ্ছে আমাদের কেজি, এবং ওজন যেটাকে ওয়েট বলা হয়, যেটা হচ্ছে আমাদের ভার বা ওজন বা ওয়েট, এর এসআই একক হচ্ছে নিউটন। এবং ভরের বা মাস যেটা রয়েছে তার এসআই একক হচ্ছে কেজি, এবং ওজন বা ওয়েটের এসআই একক হচ্ছে যেটা সেটা হচ্ছে নিউটন। বল ফোর্সের এসআই একক হচ্ছে নিউটন বা কিলোগ্রাম পার সেকেন্ড স্কোয়ার। তারপর হচ্ছে দূরত্ব বা ডিস্টেন্সের একক হচ্ছে আমরা মিটার এককে প্রকাশ করি এসআই ইউনিট। সরণ বা ডিসপ্লেসমেন্টের এসআই একক হচ্ছে মিটার। ঘনত্বের একক হচ্ছে কেজি মিটার টু দি পাওয়ার 3। তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থের এসআই একক হচ্ছে মিটার। স্পিড বা দ্রুতির এসআই ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। বেগ বা ভেলোসিটির এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড, যেগুলো সব এসআই ইউনিট চলছে। তরঙ্গ গতি ওয়েভ স্পিডের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড। ত্বরণের অ্যাক্সেলারেশনের এসআই ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বা ইউনিভার্সাল কনস্ট্যান্ট অফ গ্র্যাভিটেশনের এসআই একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2 অথবা নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল কনস্ট্যান্ট অফ গ্র্যাভিটেশনের এসআই ইউনিট। তারপর দেখে নেব কিলোওয়াট ঘন্টার এসআই ইউনিট যেটা সেটা হচ্ছে শক্তির একক, যেটা সেটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা। শক্তির একক হচ্ছে আমাদের কিলোওয়াট ঘন্টা, যেটা হচ্ছে এনার্জি। বৈদ্যুতিক শক্তি বা ইলেকট্রিক এনার্জি যদি বলে, সেক্ষেত্রে হচ্ছে বাণিজ্যিকভাবে যেটা কিলোওয়াট ঘন্টাতে ব্যবহার করা হয়ে থাকে, যেটা আমাদের সাধারণত বাড়িতে যে কারেন্ট ইলেকট্রিক সাপ্লাইগুলি ইউনিটগুলি মেজার করা হয়, সেই ইলেকট্রিক এনার্জি বাণিজ্যিক একক সেটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা। এরপরে হচ্ছে বৈদ্যুতিক ক্ষমতার ব্যয়, ইলেকট্রিক পাওয়ার এক্সপেন্ডিচারের একক যেটা সেটাও হচ্ছে কিলোওয়াট, মানে প্রতি 1 ঘন্টায় যে কত ওয়াট বৈদ্যুতিক ক্ষমতা ব্যয় হয় বা কতটা ওয়াট বৈদ্যুতিক ব্যবহার হয় সেইটার, অর্থাৎ বিদ্যুতের যে ইলেকট্রিক পাওয়ার তার ইউনিট যেটা এক্সপেন্ডিচার হোক কিংবা সেটার কমার্শিয়াল ইউনিট হিসাবে সেটা হচ্ছে কিলোওয়াট পার আওয়ার হিসাবে এটাকে আমরা মেজার করে থাকি। নেক্সট হচ্ছে 1 কিলোওয়াট, এটাকে হচ্ছে কত জুল, সেটা হচ্ছে 3.6 ইন্টু 10⁶ জুল। 3.6 ইন্টু 10⁶ জুল হচ্ছে আমাদের 1 কিলোওয়াট ইজ ইকুয়াল টু 3.6 ইন্টু 10⁶ জুল, মনে রাখতে হবে। শক্তির এসআই একক হচ্ছে এক্ষণই হলো যেটা সেটা 1 কিলোওয়াট পার আওয়ার যদি 3.6 ইন্টু 10⁶ জুল হয়, তার মানে শক্তির একক হচ্ছে জুল। শক্তির এককের প্রতিনিধিত্ব করে এসআই, যেটা হচ্ছে যথাক্রমে আমাদের ক্যালোরি এবং জুল, সেগুলি হচ্ছে এনার্জির ক্ষেত্রে ক্যালোরি এবং জুল। কার্যের এসআই একক হচ্ছে জুল,
অর্থাৎ ওয়ার্কের, এবং কার্যের এসআই আরও একটি হচ্ছে নিউটন পার মিটার। সিজিএস পদ্ধতিতে কাজের একক হচ্ছে আর্ক, সিজিএস পদ্ধতিতে আর্ক, এবং এসআই পদ্ধতিতে জুল এবং নিউটন মিটার। ক্ষমতা যেটা পাওয়ার, এতক্ষণ হলো আমাদের এনার্জি যেটার জুল চলছিল, এবার হচ্ছে ওয়েট যেটা হচ্ছে ক্ষমতা বা পাওয়ার, সেটার একক হচ্ছে ওয়াট বা জুল পার সেকেন্ড, ওয়াট বা জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড হচ্ছে ক্ষমতা বা পাওয়ারের এসআই ইউনিট। তারপর হচ্ছে ফর্মুলা 1, 1 ওয়াট ইজ ইকুয়াল টু 1 জুল পার সেকেন্ড, সেটাই হচ্ছে 1 নিউটন মিটার পার সেকেন্ড, সেটাই হচ্ছে 1 কিলোগ্রাম কিলোগ্রাম স্কোয়ার পার সেকেন্ড কিউব। এটাই হচ্ছে আমাদের, তার মানে হচ্ছে ওয়াট, 1 ওয়াট হচ্ছেই 1 জুল পার সেকেন্ড, এবং 1 জুল পার সেকেন্ড মানেই 1 ওয়াট, সেটাই হচ্ছে 1 নিউটন মিটার পার সেকেন্ড, এবং 1 নিউটন মিটার পার সেকেন্ড মানে হচ্ছে 1 কেজি তার স্কোয়ার, তার সেকেন্ডের হচ্ছে আমাদের কিউব, ঘন সেকেন্ড। এরপর হচ্ছে শিল্পক্ষেত্রে ব্যবহৃত ক্ষমতার একক ইউনিট পাওয়ার ইন দ্য ইন্ডাস্ট্রি, যেমন একটু আগে ইলেকট্রিক কমার্শিয়াল ক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রে যেটা এককটা ছিল সে কিলোওয়াট পার কিলোওয়াট যেটা সেটা। এরপরে ক্ষেত্রে আমরা শিল্পক্ষেত্রে যে ক্ষমতা বা পাওয়ার ইউনিটে ব্যবহার করি সেটাকে হর্স পাওয়ার বলা হয় বা অশ্ব শক্তি বলা হয় থাকে। হিট পরিমাপের একক হচ্ছে জুল, তাপ পরিমাপের একক হচ্ছে জুল। এছাড়াও সিজিএস পদ্ধতিতে তাপের একক, এসআই পদ্ধতিতে হচ্ছে আমাদের জুল, এবং সিজিএস পদ্ধতিতে হচ্ছে ক্যালোরি। এসআই পদ্ধতিতে তাপমাত্রা, এটা ছিল হিট, এটা হচ্ছে টেম্পারেচার, টেম্পারেচারের ক্ষেত্রে হয়ে যাবে আমাদের কেলভিন, এবং তাপমাত্রা আরও অনেক কয়েকটি একক রয়েছে টেম্পারেচারের, যেমন হচ্ছে ফারেনহাইট স্কেলে রয়েছে সেলসিয়াস এবং কেলভিন, এইগুলির মাধ্যমে কিন্তু আমাদের টেম্পারেচার পরিমাপ করা হয়ে থাকে। লেন্সের ক্ষমতার একক, লেন্সের ক্ষমতার একক সেটা কিন্তু ডায়োপ্টার। এরপরে হচ্ছে লেন্সের ক্ষমতার এসআই ইউনিটকে ডি অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়, এইটা হচ্ছে ডায়োপ্টার যেটা, সেটাকে ডি দিয়ে বড় হাতের ডি দ্বারা এটাকে আইডেন্টিফাই করা হয়ে থাকে লেন্সের ক্ষমতার যে এসআই ইউনিটটিকে। পরবর্তীকালে আমরা দেখে নেব আরও গুরুত্বপূর্ণ ইউনিট থেকে চাপ। প্রেশার থেকে এসছে, প্রেশার বা চাপের এসআই যে একক সেটা হচ্ছে ব্রেলস পাস্কাল, পাস্কাল হচ্ছে প্রেশার এর নাম অনুসারে তৈরি হয়েছে সেটা। তা হচ্ছে প্রেশারের এসআই একক হচ্ছে পাস্কাল, একই জিনিস, বা নিউটন পার মিটার স্কোয়ার বা নিউটন মিটার পাওয়ারে -2, এক্ষেত্রে হয়ে থাকে কখনো পজিটিভ কখনো নেগেটিভ, এটা হয়ে থাকে। এরপর আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে চাপ ক্ষেত্রফল বা এরিয়া দ্বারা বিভক্ত থ্রাস্টের সমান, যেটা তাহলে চাপ কি দ্বারা বিভক্ত থ্রাস্টের সমান, সেটা হচ্ছে ক্ষেত্রফল বা এরিয়া দ্বারা। তারপর হচ্ছে চাপ, যেটা থ্রাস্ট, চাপ ইজুকাল টু যেটা হচ্ছে প্রেশার ইজুকাল টু এফটি, অর্থাৎ যেখানে হচ্ছে সেখানে হচ্ছে আমাদের থ্রাস্ট ইন্টু এরিয়া, অর্থাৎ থ্রাস্ট ইন্টু ক্ষেত্রফল। এবং যেখানে চাপ আর ক্ষেত্রে যেটা আমরা জানি এফএ, অর্থাৎ ফোর্স ইন্টু এরিয়া, অর্থাৎ বল ইন্টু ক্ষেত্রফল। এবং ভরবেগ যেটা মোমেন্টামের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড বা কেজি মিটার পার সেকেন্ড পাওয়ারে -1, এটা কিন্তু হয়ে থাকে আমাদের ভরবেগ যেটা মোমেন্টামের ইউনিট। এরপর হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, যেটার ওই রৈখিক ভরবেগ পরিমাপ করা এখনই যেটা বলা হলো। এরপর হচ্ছে ভরবেগ, শুধুমাত্র ভর আর বেগকে মিলিয়ে কিন্তু ভরবেগ হয়ে থাকে, ভর আর বেগের গুণফল। তারপর হচ্ছে গতীয় দৃশ্যমানতার যেটা সেটার কিন্তু একক হয়ে যাবে আমাদের যেটা হচ্ছে কাইনেটিক ভিজিবিলিটি, সেটার ক্ষেত্রে গতীয় দৃশ্যমানতার একক যেটা সেটা হচ্ছে পয়েজ। এরপর আমরা দেখে নেব তেজস্ক্রিয়তা, রেডিও অ্যাক্টিভিটি, এর এসআই ইউনিট হচ্ছে বেকারেল। তেজস্ক্রিয় পদার্থ যেটা রেডিও অ্যাক্টিভিটি ম্যাটেরিয়ালের পরিমাপ করা হয় কিন্তু 20। একটা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি যেটা সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা যেটা সেটা হচ্ছে হেনরি বেকারেল, এবং আরেকটা তেজস্ক্রিয় পদার্থ রেডিও অ্যাক্টিভিটি ম্যাটেরিয়াল যদি বলা হয়ে থাকে সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের 20। তারপর হচ্ছে শব্দ দূষণ ডেসিবেল এককে পরিমাপ করা হয়ে থাকে। শব্দের মাত্রা বা প্রাবল্য যেটা হচ্ছে লাউডনেস, সেই ব্যাপারটিকে পরিমাপ করা হয়ে থাকে ডেসিবেল ইউনিটে বড় হাতের বি এবং ছোট হাতের ডিবি দ্বারা। এরপর হচ্ছে কম্পাঙ্ক যেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এর এসআই একক হচ্ছে হার্জ, এইচজেড। ভোল্টেজের এসআই একক হচ্ছে ভোল্ট। তারপর আমরা দেখে নেব বৈদ্যুতিক সম্ভাব্য পার্থক্য, যেটা ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স বলা হয়, এর এসআই ইউনিট হচ্ছে ভোল্ট, যেটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্সের এসআই ইউনিট হচ্ছে ভোল্ট।
কোষের তড়িৎচালক বলের ইলেকট্রোমোটিভ যেটা আমাদের ফোর্স রয়েছে তার একক হচ্ছে ভোল্ট। তড়িৎচালক বল যেটাকে বলা হয়ে থাকে কোষের তড়িৎচালক বলের এসআই একক হচ্ছে ভোল্ট, এবং বৈদ্যুতিক পার্থক্যর ক্ষেত্রেও যেটা ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্সের এসআই ইউনিট হচ্ছে ভোল্ট। কাইনেটিক ডিসকোভিসিটি যেটা হচ্ছে আমাদের ডিসকোসিটি অর্থাৎ ভিসকোসিটি হচ্ছে সান্দ্রতা, যে গাউসিয়ান একক যেটা সেটা হচ্ছে স্টোকস। এটা আমাদের হয়ে যাবে কাইনেটিক যে ভিসকোসিটি অর্থাৎ কাইনেটিকের যে সান্দ্রতার যে একক গাউসিয়ান একক সেটা হচ্ছে স্টোকস। এরপর হচ্ছে ফটোমেট্রিকের জন্য এসআই বেস ইউনিট বা মানুষের ভিজুয়াল সিস্টেম দ্বারা অনুভূত আলো পরিমাপের বিজ্ঞান যেটা সেটা হচ্ছে ক্যান্ডেলা। ফটোমেট্রিক্সের জন্য এসআই বেস ইউনিট বা মানুষের যে ভিজুয়াল সিস্টেম দ্বারা অনুভূত হয় ক্যান্ডেলা। দীপন পাবল্যের এককও বলা হয়ে থাকে এটা। আলোকবর্ষ যেটা হচ্ছে 1 লাইট ইয়ার পার সেক ফারলং, এগুলি হচ্ছে সবগুলো এক একটা ডিস্টেন্সের একক। যে মিটার, যেমন হচ্ছে আমাদের মিটার পরিমাপ করা হয়, বা কিলোমিটার, বা হচ্ছে এই লাইট ইয়ার সব থেকে বড় একক, পার সেক রয়েছে, ফারলং, এগুলি রয়েছে কিন্তু আমাদের সব হচ্ছে ডিস্টেন্সের একক। এরপর আমরা দেখে নেব পারমাণবিক আকার যেটা নিউক্লিয়ার সাইজ, সেটা যে ইউনিটে প্রকাশ করা হয় সেটা হচ্ছে ফার্মি। 1 ফার্মি ইজ ইকুয়াল টু 10 to the power 15 মিটার। 1 ফার্মি ইজ ইকুয়াল টু 10 to the power 15 মিটার, এবং 1 পারসেক ইজ ইকুয়াল টু 3.26 আলোকবর্ষ পার সেক, যেটা হচ্ছে দূরত্ব পরিমাপের সবচেয়ে বড় একক হচ্ছে পারসেক, এবং আলোকবর্ষ এবং পারসেক হলো দূরত্ব পরিমাপের সবচেয়ে বড় একক হচ্ছে পারসেক। পারসেক হলো মহাজাগতিক দূরত্ব পরিমাপের একটি ব্যবহৃত একটি একক। এবার হচ্ছে হর্স পাওয়ার একটু আগেই বললাম, যেটা স্থাপন করেছিলেন জেমস ওয়াট। সেটা হচ্ছে কতটা পাওয়ার কত ইউনিট ব্যবহার করা হয় সেটাই হর্স পাওয়ার এককে ব্যবহার করা হয়। একটি ঘোড়ার 1 ইউনিটে 33,000 ফুট পাউন্ড কার্য সমান হয়ে থাকে। 33,000 ফুট পাউন্ড, 33,000 ফুট পাউন্ড হচ্ছে একটি জেমস ওয়াট, যেটি একটি ঘোড়ার 1 মিনিটে তার যে কাজ করার ক্ষমতা সেটা 33,000 ফুট পাউন্ড। 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু 746 ওয়াট, যেটাকে বলা হয় থাকে। এরপরে দেখে নেব আমরা রাসায়নিক বিভিন্ন সূত্র বা কেমিক্যালস ফর্মুলাসগুলি। যেমন হচ্ছে গ্রিন ভিট্রিয়ল কাকে বলে? গ্রিন ভিট্রিয়ল হচ্ছে যেটা হচ্ছে ফেরাস সালফেট। এই ফেরাস সালফেটকে বলা হয়ে থাকে গ্রিন ভিট্রিয়ল, যার ফর্মুলা হচ্ছে ফেরাস, অর্থাৎ যেখানে FeSO4 ফেরাস সালফেটের সাথে 7 অণু জল 7H2O, এটা কিন্তু থাকে FeSO4 তার সাথে হচ্ছে 7H2O, এটা হচ্ছে ফেরাস সালফেট, আর এটাকেই বলা হয় গ্রিন ভিট্রিয়াল। এরপরে আমরা দেখে নেব কপার সালফেট, যেটা কপার সালফেট অর্থাৎ CaSO4 5H2O, এইটার হচ্ছে আমাদের ব্লু ভিট্রিয়াল নামে পরিচিত। গ্রিন ভিট্রিয়াল হচ্ছে ফেরাস সালফেট, ব্লু ভিট্রিয়াল হচ্ছে কপার সালফেট হচ্ছে ব্লু ভিট্রিয়াল নামে পরিচিত, যার সংখ্যা হচ্ছে CuSO4, অর্থাৎ কপার এবং সালফেট তার সাথে 5 অণু জল, এটা হচ্ছে কপার সালফেট, এটাই হচ্ছে আমাদের ব্লু ভিট্রিয়াল। তার নেক্সট হচ্ছে যেটা সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডকে বলা হয় ওয়েল অফ ভিট্রিয়াল। H2SO4 যার সংকেত, ওয়েল অফ ভিট্রিয়াল বলা হয়। সালফিউরিক অ্যাসিডকে বলা হয় ওয়েল অফ ভিট্রিয়াল। এরপরে হচ্ছে যেটা রয়েছে কোবাল্ট সালফেট, এটাকে রেড ভিট্রিয়াল বলা হয়। কোবাল্ট COSO4 এর সাথে 7 অণু জল 7H2O, COSO4 7H2O হচ্ছে আমাদের রেড ভিট্রিয়াল বা কোবাল্ট সালফেট। এরপরে হচ্ছে যেটা রয়েছে জিঙ্ক সালফেট, এটাকে হোয়াইট ভিট্রিয়াল বলা হয়। এটাকে বলা হয় হোয়াইট জিঙ্ক সালফেট, ZnSO4 তার সাথে 7H2O। তা হচ্ছে মার্বেল বা ক্যালসিয়াম কার্বনেটের রাসায়নিক যে সূত্রটা যেটা সেটা হচ্ছে CaCO3। এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, যেটা তার রাসায়নিক সংকেত হচ্ছে CaCO3। মুক্তা বা পার্ল এর প্রাথমিক উপাদান হচ্ছে কিন্তু এই ক্যালসিয়াম কার্বনেট CaCO3, যেটা হচ্ছে মার্বেলেও রয়েছে ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ এর যৌগ সেটা CaCO3। নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত হচ্ছে HNO3, নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত হচ্ছে HNO3। এবার যে নাইট্রিক অ্যাসিড যেটা HNO3, যা অ্যাকোয়া ফর্টিস ও স্পিরিট অফ নাইটার নামে পরিচিত। অ্যাকোয়া রিজিয়া আলাদা জিনিস, যেটা সেটার মধ্যেও কিন্তু থাকে, কিন্তু এখানে হচ্ছে অ্যাকোয়া ফর্টিস এবং স্পিরিট অফ নাইটার নামে পরিচিত হচ্ছে নাইট্রিক অ্যাসিড HNO3।
অ্যাকোয়ারিজিয়াটা কি, যেটা হচ্ছে 3:1 অনুপাতে উপস্থিত HCl এবং নাইট্রিক অ্যাসিড, যেটা এই যে HNO3 এবং HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড এর যে মিশ্রণ সেটা যখন 3:1 অনুপাতে থাকে, অর্থাৎ সেটাই হয়ে যাচ্ছে অ্যাকোয়ারিজিয়া। এই দ্রবণের আয়তন হাইড্রোক্লোরিক অ্যাসিডের 3 অংশ থাকে এবং নাইট্রিক অ্যাসিডের 1 অংশ থাকে, অর্থাৎ যদি 100 গ্রাম থাকে তাহলে 75 × 25 গ্রাম অনুপাতে থাকে, যেটা হচ্ছে 3:1। HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে 3 ভাগ এবং 1 ভাগ থাকে নাইট্রিক অ্যাসিড HNO3। নেক্সট আমরা দেখে নেব ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, এর সংকেতটা কি, CaSO4, যেটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট, তার সাথে হাফ অণু জল যুক্ত করলেই হয়ে যায় ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, যেটা প্লাস্টার অফ প্যারিস নামে পরিচিত। সেটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, CaSO4 হাফ H2O। তারপর হচ্ছে ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট, ডাইহাইড্রেট হচ্ছে ক্যালসিয়াম সালফেট CaSO4 2H2O হচ্ছে জিপসাম, যেটা নামে পরিচিত, যেটা হচ্ছে ক্যালসিয়াম রাসায়নিকভাবে যেটি ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট, সেটি হচ্ছে আমাদের জিপসাম CaSO4 2H2O। জিপসামকে 273 কেলভিনে গরম করার সময় এটি জলের অণুগুলিকে হারিয়ে ফেলে এবং ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেটে পরিণত হয়। যখন 273 কেলভিন তাপমাত্রায় জিপসামকে আমরা হিট করে থাকি, তখনই কিন্তু CaSO4 2H2O উৎপাদিত হয়ে থাকে বা পরিণত হয়। কাপড় কাচা সোডা, যেটা রাসায়নিক নাম, সেটা হচ্ছে আমাদের হাইড্রেট সোডিয়াম কার্বনেট বা সোডিয়াম কার্বনেট হচ্ছে কাপড় কাচা সোডা, হচ্ছে সোডিয়াম কার্বনেট। এই সোডিয়াম কার্বনেট যেটা কাপড় কাচা সোডা, NO2CO3 সাথে 10 অণু জল, সেটাই হচ্ছে এর সংকেত Na2CO3 10H2O। এবং NaCl যেটা কাঁচামাল ওয়াশিং সোডা তৈরি করতে কিন্তু এই NaCl ব্যবহার করা হয়ে থাকে, Na2CO3 তার সাথে 10 অণু জল, এটাই হচ্ছে আমাদের ওয়াশিং সোডা, এবং এটার কাঁচামাল হিসাবে NaCl কাঁচামাল ওয়াশিং সোডা ব্যবহার করতে লাগে। বিশেষত বস্ত্রশিল্পে বা ধোয়ার জন্য ওয়াশিং সোডা, সোডিয়াম কার্বনেট, ডেকাহাইড্রেট এবং যেটা হচ্ছে এফ্লোরেসেন্ট বা স্ফটিক ব্যবহৃত হয়ে থাকে, সোডিয়াম এর যৌগগুলি লাগে সাধারণত। বেকিং সোডা বা সোডিয়াম বাইকার্বনেট যেটা, সেটা হচ্ছে খাওয়ার সোডা, যেটা হচ্ছে বেকিং সোডা বা সোডিয়াম বাইকার্বনেট NaHCO3 যেটা, সেটা হচ্ছে বেকিং সোডা বা সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট নামেও পরিচিত, যেটা NaHCO3। কস্টিক সোডা যেটা, সেটা হচ্ছে এর রাসায়নিক নাম, যেটা কস্টিক সোডা হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড। সোডিয়াম হাইড্রক্সাইড হচ্ছে কস্টিক সোডা, যেখানে NaOH হচ্ছে এর সংকেত রাসায়নিক, সেটা হচ্ছে কস্টিক সোডা হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড। সাধারণত চুন বা কুইক লাইমের রাসায়নিক সূত্র যেটা, সেটা হচ্ছে কলিচুন বা কুইক লাইম, যেটা ক্যালসিয়াম অক্সাইড CaO হচ্ছে আমাদের ক্যালসিয়াম অক্সাইড বা কুইক লাইম বা সাধারণত চুন নামে পরিচিত CaO। ক্যালসিয়াম হাইড্রক্সাইড ঐতিহ্যভাবে বলা হয়ে থাকে স্লেগড লাইম, ক্যালসিয়াম হাইড্রক্সাইডকেই বলা হয়ে থাকে স্লেগড লাইম বলা হয়ে থাকে। এটি একটি অজৈব যৌগ যার রাসায়নিক সূত্র হচ্ছে CaOH2। তারপর হচ্ছে আয়নীয় যৌগ MgCl2 এর রাসায়নিক নাম হচ্ছে যেটা, সেটাই হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম ক্লোরাইড, হচ্ছে MgCal2 হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের রাসায়নিক সংকেত। দার্শনিকের উল্ক হচ্ছে জিঙ্ক অক্সাইড ZnO। অ্যাসিটোনের রাসায়নিক সংকেত হচ্ছে CH3(CO), এটি হচ্ছে অ্যাসিটোনের রাসায়নিক সংকেত হচ্ছে CH3(CO) হচ্ছে অ্যাসিটোন। সোডিয়াম ক্লোরাইডের রাসায়নিক সংকেত হচ্ছে NaCl, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, যেটা হচ্ছে খাদ্য লবণ। তারপর হচ্ছে হেমাটাইট এর রাসায়নিক সংকেত হচ্ছে Fa2O3 হচ্ছে হেমাটাইট লিমোনাইট সিডারাইট, যে আমাদের আয়রনের যে ভাগগুলি রয়েছে তার মধ্যে হেমাটাইটের সংকেত হচ্ছে Fa2O3। এরপর হচ্ছে কোয়ার্টজ, যেটা এর রাসায়নিক সূত্র হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, যেটা সিলিকন ডাইঅক্সাইড ওটাই হচ্ছে কোয়ার্টজ আমাদের, সেটি হচ্ছে আমাদের কোয়ার্টজ, সেটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। Si হচ্ছে সিলিকন এবং O2 সিলিকন ডাইঅক্সাইড। এছাড়াও আমরা আরও কিছু দেখে নেব যেগুলি রাসায়নিক সংকেত খুব গুরুত্বপূর্ণ। ইউরিয়া রাসায়নিক সূত্র যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের NH2 তার (2CO), এটা হচ্ছে ইউরিয়া রাসায়নিক সংকেত NH2 তার CO। জলের রাসায়নিক সংকেত, এটা তো সবাই জানি আমরা, H2O। তারপর হচ্ছে ক্যাডমিয়াম নাইট্রেট যেটা, সেটা হচ্ছে CD, তার সাথে NO2
তার হোল টু, এটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে ক্যাডমিয়াম নাইট্রেট হচ্ছে CdN2O3 তার হোল টু। এরপর হচ্ছে অ্যালুমিনিয়াম নাইট্রাইড। অ্যালুমিনিয়াম নাইট্রাইডের যে সংকেত রাসায়নিক সেটা হচ্ছে AIN, হচ্ছে অ্যালুমিনিয়াম নাইট্রাইড। এরপর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ক্লোরাইড হচ্ছে অ্যালুমিনিয়াম AlCl3। অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যামোনিয়া NH3। অ্যামোনিয়াম ডাইক্রোমেট এর রাসায়নিক সূত্র হচ্ছে NH4 তার হোল টু Cr2O7 হচ্ছে আমাদের অ্যামোনিয়াম ডাইক্রোমেট, যেটা হচ্ছে NH4 তার হোল টু Cr2O7। অ্যামোনিয়াম অক্সালেটের রাসায়নিক সূত্র হচ্ছে NH4 তার হোল টু CO2O4। NH4 হোল টু C2O4 হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেটের রাসায়নিক সংকেত। এরপর হচ্ছে অ্যামোনিয়াম সালফেট হচ্ছে NH4 হোল টু SO4। অ্যামোনিয়াম নাইট্রেট যেটা রয়েছে তার রাসায়নিক হচ্ছে NH4NO3, যেটা তার রাসায়নিক সংকেত। অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে NH4Cl। তারপর হচ্ছে প্রোপাইনের হচ্ছে যেটা সেটা হচ্ছে C3H4 হচ্ছে প্রোপাইনের রাসায়নিক সূত্র বা ফর্মুলা হচ্ছে C3H4। তারপর ডিফ্লোরোমিথেন যেটা, অর্থাৎ যেটা হচ্ছে ডিফ্লোরোমিথেন এর রাসায়নিক সূত্র হচ্ছে CCl2F2 হচ্ছে আমাদের ডিফ্লোরোমিথেন। এটা হচ্ছে ডিফ্লোরোমিথেন, যেটা আমাদের বা ডাইফ্লোরোমিথেন, সেটাই হচ্ছে CCl2F2। অ্যাসিটিক অ্যাসিডের রাসায়নিক সংকেত, অ্যাসিটিক অ্যাসিড আর যে নামে পরিচিত সেটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের রাসায়নিক সংকেত হচ্ছে CH3COOH, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। CH3COOH হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড বা ভিনিগার, যেটা ভিনিগারে থাকে, আর এটার সংকেত হচ্ছে ইথানোয়িক অ্যাসিড CH3COOH। এবার ইথানল এর রাসায়নিক সংকেত যেটা আমরা দেখে নেব সেটা হচ্ছে C2H5OH। C2H5OH হচ্ছে ইথানলের রাসায়নিক সংকেত হচ্ছে C2H5OH। এবার হচ্ছে মিথানলের হচ্ছে CH3 এবং OH। তারপর হচ্ছে মিউরিয়াটিক অ্যাসিড যেটা, সেটা হচ্ছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বলা হয়ে থাকে মিউরিয়াটিক অ্যাসিড, যেটা হচ্ছে HCl। তারপর হচ্ছে নৌরোজিয়ান সল্টপিটার বলা হয়ে থাকে ক্যালসিয়াম নাইট্রেটকে, যার ফর্মুলা হচ্ছে CaOH3 যেটা হচ্ছে সেটা হয়ে যাবে আমাদের ক্যালসিয়াম নাইট্রেট, বা যাকে বলা হয় নৌরোজিয়ান সল্টপিটার। এরপরে হচ্ছে পটাশিয়াম নাইট্রেট যেটা, সেটা হচ্ছে KNO3। পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে রাসায়নিক সূত্র হচ্ছে KMON4, যেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের রাসায়নিক সূত্র। এরপর হচ্ছে অ্যালকিনের সাধারণ সূত্র হচ্ছে CnH2n হচ্ছে অ্যালকিনের সংকেত। গ্লিসারলের রাসায়নিক সংকেত হচ্ছে C3H8O3। বেরিয়াম হাইড্রক্সাইডের রাসায়নিক সংকেত হচ্ছে BaOH2। লেড সালফেটের রাসায়নিক সংকেত হচ্ছে PbSO4, সেটা হচ্ছে লেড সালফেটের রাসায়নিক সংকেত। এরপর আমরা দেখে নেব বেশ কিছু ইম্পর্ট্যান্ট যে পর্যায় সারণী থেকে যে কোয়েশ্চেন। ডোভেনিয়ার, নিউল্যান্ড এবং মেন্ডেলিফের পারমাণবিক ভরের উপর ভিত্তি করে এইগুলি সাজিয়েছিলেন। ডোভেনিয়ার, নিউল্যান্ড এবং মেন্ডেলিফ পারমাণবিক ভরের উপর নির্ভর করে অ্যাটমিক মাসের উপর ভিত্তি করে কিন্তু এই পর্যায় সারণীগুলি সাজিয়েছে। আধুনিক পর্যায় সারণীতে মৌলগুলির বিন্যাস রয়েছে তাদের পারমাণবিক যে সংখ্যার বৃদ্ধি অনুযায়ী। ডোভেনিয়ারের ত্রয় সূত্র অনুযায়ী কি বলছে, যে ডোভেনিয়ারের যে ডোভেরিনারের যে ত্রয় ল অফ ট্রায়াড যেটা উপস্থাপন করেছিলেন তিনি হলেন ডোভেরিনার, এবং তার যে ট্রয় এবং ট্রায়াডস এই শব্দগুলি ব্যবহার করা হয়েছিল জোহান্স উলফগ্যাং যিনি ব্যবহার করেছিলেন এই ট্রয় এবং ট্রায়াডস এই শব্দগুলি ব্যবহার করেছিলেন প্রথম পর্যায়ের সারণীতে, তিনি হলেন জোহান্স উলফগ্যাং ডোভেরিনার। এরপর হচ্ছে ডোভেরিনারের যে ট্রয় সূত্র, এর একই ধর্ম বিশিষ্ট তিনটে মৌলকে তাদের পারমাণবিক ভর ক্রম অনুসারে সাজালে প্রথম ও তৃতীয় মৌলের ভরের মান হবে দ্বিতীয় মৌলের ভরের সমান বা প্রায় সমান, একেই তিনি ত্রয় সূত্র বলে। আবার বলছি, একই ধর্ম বিশিষ্ট তিনটি মৌলকে তাদের পারমাণবিক ভর ক্রম অনুসারে সাজালে প্রথম ও তৃতীয় মৌলের ভরের গড় মান হয় দ্বিতীয় মৌলের ভরের সমান বা প্রায় সমান, একেই ত্রয়ী সূত্র বলে। যেমন হচ্ছে একই ধর্ম বিশিষ্ট তিনটে মৌল যথাক্রমে লিথিয়াম এবং সোডিয়াম ও পটাশিয়াম, LiNa এবং K, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম
এদের পারমাণবিক ভর যথাক্রমে 7, 23 এবং 39। লিথিয়ামের হচ্ছে 7 এবং সোডিয়ামের 23 এবং পটাশিয়ামের 39। এর মৌলগুলি লিথিয়াম এবং তৃতীয় মৌল, প্রথম মৌল হচ্ছে আমাদের লিথিয়াম এবং তৃতীয় মৌল হচ্ছে পটাশিয়াম। এই মৌলগুলির যদি আমরা সাজাই তাহলে 7 আর 39 যোগ করলে হয়ে যায় সেটা হচ্ছে আমাদের যেটা 46। এবং যদি আমরা তার গড় করি তাহলে তৃতীয়টা বা তার সমান হয়, তা দ্বিতীয়টার সমান হয়, তা দ্বিতীয়টার যেটা পারমাণবিক ভর সেটা হচ্ছে 23, অর্থাৎ তাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে গড় বের হয়ে যাবে, অর্থাৎ 23 হয়ে যাচ্ছে, যা সোডিয়ামের ভরের সমান হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে 1817 সালে জার্মান রসায়নবিদ প্রথম ডোবেইডেনার অনুরূপ বৈশিষ্ট্যযুক্ত উপাদানগুলিকে বিভক্ত করেছিলেন। জার্মান রসায়নবিদ, মনে রাখতে হবে, 1817 সালে ডোবেইনার অনুরূপ বৈশিষ্ট্য উপাদানগুলিকে প্রথম বিভক্ত করেছিলেন। এরপর হচ্ছে ডোবেইনার তার সময়ে পরিচিত উপাদান থেকে মাত্র 3টে ট্রায়াড শনাক্ত করতে পারা গেছে। কয়টি? 3টে। ডোবেইনারের ত্রয়ীর যে অবদান, মৌলের সঙ্গে পারমাণবিক ভরের সম্পর্ক, কার সঙ্গে? মৌলের সঙ্গে পারমাণবিক ভরের সম্পর্ক স্থাপনের প্রথম প্রচেষ্টা ছিল এটা। ডোবেইনারের ত্রয়ীতে মৌলগুলিকে শ্রেণীতে নিচের দিক থেকে পারমাণবিক ভর ক্রমবর্ধমান হয়ে থাকে, নিচের দিক থেকে পারমাণবিক ভর হয়ে থাকে ডোবেইনারের ত্রয়ী সূত্রতে, যেমন হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ডোবেইনারের ত্রয়ীর প্রতিনিধিত্ব করে থাকে। পরেরটা দেখে নেব, দ্বিতীয় শ্রেণীর যেটা আমাদের ত্রয়ী, ক্যালসিয়াম এবং স্ট্রিনটিয়াম ও বেরিয়াম, অর্থাৎ ক্যালসিয়ামের সংকেত হচ্ছে সিএস, স্ট্রিনটিয়ামের হচ্ছে এসআর এবং বেরিয়ামের হচ্ছে বিএ। এই মৌলগুলিকে নিয়ে গঠিত ছিল, সেটা হচ্ছে ট্রায়াড 2 থিওরি যেটা, এবং ট্রায়াড 3 হচ্ছে যেটা, সেটা হচ্ছে ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন যেটা রয়েছে। তাহলে এগুলি আরেকবার দেখে নিই। ত্রয়ী সূত্রের মধ্যে ট্রায়াড 1-এর মধ্যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ট্রায়াড 2-এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম, স্ট্রিনটিয়াম, বেরিয়াম এবং ট্রায়াড 3-এর মধ্যে ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন ডোবেইনারের ত্রয়ীকে প্রতিনিধিত্ব করে থাকে। ডোবেইনারের যে অনুঘটক হিসেবে প্রথম প্লাটিনামের পর্যবেক্ষণ, প্রথম যার উপর পর্যবেক্ষণ বা অবজারভেশন তিনি করেছিলেন অনুঘটক হিসেবে, সেটা হচ্ছে প্লাটিনাম, পিটি। এরপরে আমরা দেখে নেব নিউল্যান্ডের অষ্টক সূত্র। নিউল্যান্ডের অষ্টক সূত্রে কি রয়েছে? যেখানে রয়েছে ল অফ অক্টাভেস বা অষ্টক সূত্রের প্রস্তাব করেছিলেন জন নিউল্যান্ড, বা নিউল্যান্ডের হচ্ছে অষ্টক সূত্র আমরা জানি। তারপর 1865 থেকে 66 সালে নিউল্যান্ডস, একজন ইংরেজ বিজ্ঞানী, তৎকালীন পরিচিত উপাদানগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর বা অ্যাটমিক মাসের ক্রম অনুসারে সাজিয়েছিলেন। তিনি সর্বনিম্ন পারমাণবিক ভর, যেটা হাইড্রোজেন বিশিষ্ট মৌল, দিয়ে শুরু করেছিলেন এবং থোরিয়ামে শেষ করেছিলেন, যা 56টি উপাদান। তাহলে আমাদের অষ্টকে কয়টি উপাদান ছিল? 56টি। নিউল্যান্ডের অষ্টক সর্বপ্রথম কি করেছিলেন? দেখতে পেলেন যে প্রতিটি অষ্টম উপাদানের বৈশিষ্ট্যগুলি প্রথমটির অনুরূপ, অর্থাৎ অষ্টম যে মৌলটি প্রথম থেকে সেখানে কি রিপিটেশন হচ্ছে তার বৈশিষ্ট্যের। এটিকে সঙ্গীতে পাওয়ার অষ্টকগুলির সাথে তুলনা করেছেন। তিনি এটিকে অষ্টক ল বা অষ্টকের সূত্র বলে অভিহিত করেছেন। এটি নিউল্যান্ডের অষ্টক ল নামেই পরিচিত। এরপর আমরা দেখে নেব আরও কিছু। নিউল্যান্ড সর্বপ্রথম দেখতে পেলেন যে প্রতিটি অষ্টম উপাদানের বৈশিষ্ট্যগুলি প্রথমের অনুরূপ, এক্ষুনি বললাম। নিউল্যান্ডের অষ্টকে যিনি অষ্টক যে লতে, সেখানে লিথিয়াম এবং সোডিয়ামের বৈশিষ্ট্য একই রকমভাবে পাওয়া গেছে। লিথিয়ামের পরেই সোডিয়ামের অষ্টম উপাদান হিসাবে এটাকে বৈশিষ্ট্যটি অনুধাবন করেছিলেন। একইভাবে নিউল্যান্ড অক্টোভে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম একে অপরের সাথে সাদৃশ্যপূর্ণ পান। এটি পাওয়া গেছে নিউল্যান্ডের অষ্টক সূত্রে শুধুমাত্র ক্যালসিয়াম পর্যন্ত প্রযোজ্য, কারণ ক্যালসিয়ামের পরে প্রতিটি অষ্টম উপাদানের প্রথমটির বৈশিষ্ট্য এরকম নেই বা এরকম বৈশিষ্ট্য হয় না। নিউল্যান্ডের অষ্টক সূত্র অনুসারে লোহা, যা বৈশিষ্ট্য কোবাল্ট বা নিকেলের সাথে সাদৃশ্যপূর্ণ, এই মৌলগুলি থেকে অনেক দূরে স্থাপিত হয়েছে। নিউল্যান্ডের অষ্টক সূত্র শুধুমাত্র হালকা মৌলগুলির সাপেক্ষেই কার্যকর, যেমন হাইড্রোজেন দেওয়ার জন্য প্রথমে তিনি শুরু করেছিলেন। এরপর হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণী। রাশিয়ান আমাদের রসায়নবিদ দিমিত্রি মেন্ডেলিভ, মেন্ডেলিভের পুরো নাম হচ্ছে দিমিত্রি মেন্ডেলিভ, 1869 সালে সর্বপ্রথম সার্বজনীনভাবে গৃহীত পর্যায় সারণীর ধারণা তিনি প্রণয়ন করেন এবং 1869 সালে রুশ বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিভ পর্যায় সারণী আবিষ্কার করেছিলেন। 1869 সালে 1872 সালে জার্মান এক বিজ্ঞানী মেন্ডেলিভের পর্যায় সারণীকে প্রকাশ হয়েছিল, যেখানে একটা জার্নালে মেন্ডেলিভের পর্যায় শ্রেণী, রাশিয়ান রসায়নবিদ মেন্ডেলিভ দিমিত্রি মেন্ডেলিভের পর্যায় সারণী, যেটা 1869 সালে তিনি আবিষ্কার করেন, সেটা 1872 সালে জার্মান জার্নালে বেরিয়েছিল। মেন্ডেলিভ তার কাজ শুরু করেন তখন জ্ঞাত মৌলের সংখ্যা ছিল 63টি, যেটা একটু আগে আমরা বললাম 56টি ছিল।
আমার যেটা হচ্ছে অষ্টক সূত্রের ক্ষেত্রে। এখন মেন্ডেলিভের ক্ষেত্রে হচ্ছে 63টি মৌল। মেন্ডেলিভের পর্যায় সারণীতে বর্তমানেতে ওই যে উলম্ব সারি, যে আমাদের উল্লম্ব যেগুলি রয়েছে ভার্টিক্যাল, সেগুলিকে বলা হয়ে থাকে গ্রুপ, এবং যেটা হচ্ছে আমাদের পিরিয়ড কাকে বলা হয়, যেটা হচ্ছে আমাদের হরাইজন্টালি রয়েছে সেগুলি হচ্ছে আমাদের পিরিয়ড, এবং উলম্বভাবে যেগুলি রয়েছে এগুলি হচ্ছে শ্রেণী, এবং পর্যায় যেগুলিকে পিরিয়ড বলা হয়ে থাকে সেগুলো হচ্ছে অনুভব বা হরাইজন্টালি রয়েছে। মেন্ডেলিভের পর্যায় সারণীতে মৌলগুলিকে পারমাণবিক ভরের বা অ্যাটমিক ম্যাসেজ ক্রম অনুসারে অবশ্যই সাজানো হয়েছে। তবে যে মেন্ডেলিভের পর্যায় সারণীর প্রথম সীমাবদ্ধতা হলো পর্যায় সারণীতে হাইড্রোজেনের কোনো নির্দিষ্ট অবস্থান দেখা যায় না। কোনো নির্দিষ্ট অবস্থান হাইড্রোজেনের কিন্তু মেন্ডেলিভের পর্যায় সারণীর সীমাবদ্ধতা, পর্যায় সারণীতে হাইড্রোজেনের কোনো নির্দিষ্ট অবস্থান দেখা যায় না। মেন্ডেলিভ তার পর্যায় সারণীতে কয়েকটি ফাঁকা স্থান রেখেছিলেন। উদাহরণস্বরূপ স্ক্যান্ডিয়াম, তারপর হচ্ছে গ্যালিয়াম, জার্মেনিয়াম, এগুলি পরে আবিষ্কৃত হয়েছিল। এদের ধর্মসমূহ যথাক্রমে বোরন, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম এবং সিলিকনের অনুরূপ। এবার হচ্ছে দিমিত্রি মেন্ডেলিভ হলেন আধুনিক পর্যায় সারণীর জনক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আধুনিক পর্যায় সারণীর জনক হচ্ছেন আমাদের মেন্ডেলিভ। এবার হচ্ছে মোস্টলি আধুনিক পর্যায় সারণী সম্পর্কে কী দিয়েছেন? মোস্টলি আধুনিক পর্যায় সারণীতে 18টি শ্রেণী এবং যে 60টি পর্যায়ের কথা কিন্তু বলেছিলেন মেন্ডেলিভের পর্যায় সারণীর পরবর্তীকালে মোস্টলি আধুনিক যে পিরিয়ডিক টেবিল করেছেন সেখানে 18টি শ্রেণী এবং 60টি পর্যায়, অর্থাৎ গ্রুপ যে ভার্টিক্যালগুলি রয়েছে সেগুলো 18টি, এবং যেগুলো হচ্ছে ল্যান্ডস্কেপ রয়েছে বা যেটা হচ্ছে হরাইজন্টালি রয়েছে 7 পর্যায় পিরিয়ডের কথা রয়েছে আধুনিক পর্যায় সারণীতে, যেটা হচ্ছে মোস্টলি আধুনিক পর্যায় সারণী। আধুনিক পর্যায় সারণীতে 118টি মৌল। মেন্ডেলিভের ক্ষেত্রে ছিল 63টি, অষ্টকের ক্ষেত্রে ছিল 56টি, আর এখন মোস্টলের যে আধুনিক পর্যায় সারণী সেখানে কিন্তু আধুনিক পর্যায় সারণীতে কিন্তু 118টি মৌল রয়েছে। বর্তমানে যে পর্যায় সারণী লাস্ট যে লেটেস্ট যে আধুনিক পর্যায় সারণী রয়েছে সেখানে 118টি মৌল, এবং যার মধ্যে 94টি প্রকৃতিগতভাবে প্রাপ্ত, অর্থাৎ প্রকৃতি থেকে প্রাপ্ত হচ্ছে ন্যাচারালি হচ্ছে 94, এবং বাকিগুলি হচ্ছে আর্টিফিশিয়ালি, অর্থাৎ আর্টিফিশিয়ালি কত হয়ে যাবে 18টি, আর এদিকে হচ্ছে 6টি অর্থাৎ 24টি। তারপরে আমরা দেখে নেব পর্যায় সারণী, আরও আধুনিক পর্যায় সারণী থেকে বেশ কিছু ইম্পর্টেন্স। আধুনিক পর্যায় সারণীতে প্রথম পর্যায়ে উপস্থিত মৌল সংখ্যা হচ্ছে 2টি। আধুনিক পর্যায় সারণীতে দ্বিতীয় পর্যায়ে উপস্থিত হচ্ছে মৌল হচ্ছে 8টি। প্রথমে 2টি, তারপরে 8টি, তারপরেই হচ্ছে আমাদের তৃতীয় পর্যায়ে উপস্থিত মৌল সংখ্যা হচ্ছেও 8টি, অর্থাৎ 2, 8, 8, এবং চতুর্থ পর্যায় সারণীর চতুর্থ মৌল সংখ্যা চতুর্থ পর্যায়ে হচ্ছে 18টি, এবং পঞ্চম পর্যায়েও 18টি, অর্থাৎ 2, 8, 8, 18, 18 হলো। এরপরে হচ্ছে আধুনিক পর্যায় সারণীতে পর্যায় 4 ও 5 প্রতিটিতেই 18টি করে কিন্তু উপাদান রয়েছে, কারণ একটু আগেই আমরা দেখলাম 2, 8, 8, 18, 18, তাহলে সেই হিসাবে যদি বলা হয়ে থাকে এখানে যে পর্যায় সারণীতে 4 এবং 5, অর্থাৎ 4 এবং 5 নম্বর যেটা, সেটা তো স্বাভাবিকভাবেই 18, 18 রয়েছে। এবং আধুনিক পর্যায় সারণীতে ষষ্ঠ পর্যায়ে 32 এবং সপ্তম পর্যায়েও 32 রয়েছে। তারপর আমরা দেখে নেব সপ্তম পর্যায়ে 32টি উপাদানের সাথে যে অসম্পূর্ণ, এবং ষষ্ঠ পর্যায়ে যে 32টি উপাদানের সাথে সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ সপ্তম পর্যায়ের 32টি উপাদানের সাথে কিন্তু এখন অসম্পূর্ণতা রয়েছে, এবং ষষ্ঠ পর্যায়ে 32টি উপাদান কিন্তু সম্পূর্ণ রয়েছে। এরপর হচ্ছে অ্যাক্টিনিয়ামের পরে 14টি উপাদানকে অ্যাক্টিনাইড বলে, অর্থাৎ অ্যাক্টিনিয়ামের পরবর্তী যে 14টি উপাদান তাকে অ্যাক্টিনাইড বলা হয়ে থাকে। অ্যাক্টিনাইডের পারমাণবিক সংখ্যা হচ্ছে 90 থেকে 103। তারপর হচ্ছে ল্যান্থানাইড হচ্ছে 15টি উপাদানের একটি সিরিজ হচ্ছে ল্যান্থানাইড হচ্ছে 15টি উপাদানের সিরিজ, এবং অ্যাক্টিনাইড হচ্ছে 14টি উপাদানের একটি সিরিজ। ল্যান্থানাইডে মৌলের পারমাণবিক সংখ্যাগুলি 58 থেকে 51 পর্যন্ত, এবং অ্যাক্টিনাইডের ক্ষেত্রে 90 থেকে 103। অ্যাক্টিনাইডের সিরিজ 15টি ধাতব রাসায়নিক মৌলের একটি শ্রেণী। হেনরি মোসলে মতে পারমাণবিক সংখ্যার ধর্মগুলি পারমাণবিক ভরের চেয়ে বেশি মৌলিক ধর্ম। আধুনিক পর্যায় সারণীতে মৌলগুলির বিন্যাস রয়েছে তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি অনুযায়ী। আবারও একবার রিপিটেশন কথা, আধুনিক পর্যায় সারণীতে মৌলগুলির বিন্যাস সবসময় তাদের পারমাণবিক সংখ্যার বৃদ্ধি অনুযায়ী রয়েছে। আধুনিক পর্যায়ক্রমিক যে আইন, মডার্ন পিরিয়ডিক ল, সেটা মোসলে দ্বারা কিন্তু আধুনিক যদি আধুনিক পর্যায় সারণীর জনক কাকে বলা হয় তখন হয়ে যাবে কিন্তু আমাদের মেন্ডেলিভ, কিন্তু আধুনিক পর্যায়ে যে মডার্ন পিরিয়ডিক টেবিলের লয়ের জনক যদি বলা হয় সেক্ষেত্রে হয়ে যাবে আধুনিক পর্যায়ক্রমিক যে মডার্ন পিরিয়ডিক টেবিলের জনক হলে মোসলে। সাধারণভাবে ধাতুর অক্সাইড হচ্ছে সেটা হচ্ছে ক্ষারীয় প্রকৃতির হয়ে থাকে।
আধুনিক পর্যায় সারণীতে প্রথম উপাদানটাই হচ্ছে হাইড্রোজেন এবং আধুনিক পর্যায় সারণীতে প্রথম ধাতব উপাদান যদি বলে মৌলিক উপাদান বা মৌল সেটা হচ্ছে হাইড্রোজেন, কিন্তু প্রথম ধাতব উপাদান যদি বলা হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে লিথিয়াম। আধুনিক পর্যায় সারণীতে ধাতুগুলিকে সবসময় বাঁ দিকে রাখা হয়ে থাকে। এরপর হচ্ছে সবচেয়ে শক্তিশালী তড়িৎ ধনাত্মক ইলেকট্রোপজিটিভ মৌল হচ্ছে সিজিয়াম। বিশেষত বস্ত্র শিল্পে এবং ধোয়ার জন্য ওয়াশিং সোডা ও সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট ও যেটা হচ্ছে এফ্লোরোসেন্ট বা স্ফটিকে ব্যবহৃত হয়ে থাকে সোডিয়ামের একটি যৌগ। এগুলিতে ব্যবহার করা হয় সোডিয়াম, যেমন ওয়াশিং সোডা, তারপর হচ্ছে বস্ত্র শিল্প বা সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেটে সোডিয়াম ব্যবহার করা হয়ে থাকে। একটি সেলে পূর্ণ ইলেকট্রনের সর্বোচ্চ সংখ্যা 2n2 দ্বারা হয়ে থাকে, যেখানে n হলো কক্ষপথ সংখ্যা। KLMN এই কক্ষ ইলেকট্রনের বন্টন যেটা সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশনস অফ ইলেকট্রনস ইন KLMN, অর্থাৎ কে এইভাবে কিন্তু থাকে, প্রথমে কে, তারপরে এল, তারপরে এম, তারপরে এন সেল। কে কক্ষপথে হচ্ছে সর্বোচ্চ 2টি, এল কক্ষপথে 8টি, এম কক্ষপথে 18টি। এই যে কে হচ্ছে 2টি, এল হচ্ছে 8, এম হচ্ছে 18 এবং এন কক্ষপথে 32টি ইলেকট্রন থাকতে পারে। এরপর হচ্ছে KLMN হলো 2, 8, 18, 32। এরপর হচ্ছে যদি এন একটি পরমাণুর জন্য শক্তি স্তরের সূচক হয় তাহলে এম কক্ষের এন এর সমান তখন 3। সবচেয়ে ভারী গ্যাস যদি বলা হয় থাকে সেক্ষেত্রে হচ্ছে রেডন গ্যাস। সবচেয়ে হালকা গ্যাস যদি প্রাকৃতিক বলা হয় হাইড্রোজেন। পারদ হচ্ছে ধাতুটি ঘরের তাপমাত্রায় তরল থাকে। পারদ অ্যালামগাম নামেও পরিচিত। সাধারণত অধাতুগুলির বহির্কক্ষে যেটা সেখানে 5, 6, 7, 8 এই ইলেকট্রনগুলি থাকে বহির্কক্ষে, অধাতুগুলির বহির্কক্ষে। আধুনিক পর্যায় সারণীতে একই গ্রুপের মৌলগুলিকে সর্বশেষ কক্ষে এবং একই সংখ্যক ইলেকট্রন থাকে। সর্বশেষ কক্ষে একই সংখ্যক ইলেকট্রন থাকে আধুনিক পর্যায় সারণীতে গ্রুপগুলিতে। এরপর আমরা দেখে নেব পর্যায় সারণীর গ্রুপ এর যে সোডিয়াম নরম ধাতুটি বাতাসের সংস্পর্শে আসার কয়েক সেকেন্ডের মধ্যেই বিবর্ণ হয়ে যায়। কেরোসিন কি? কেরোসিনে সোডিয়ামকে রাখা হয়ে থাকে যাতে কেরোসিনটা উড়ে না যায়, তার জন্য কিন্তু এটি ব্যবহার করা হয়ে থাকে। এরপর হচ্ছে ছুরি দিয়ে কাটা যায় যে ধাতু সেটি হচ্ছে সোডিয়াম, সব থেকে নরম ধাতু, কিন্তু সবথেকে নমনীয় ধাতু যদি হয় তখন হয়ে যাবে কিন্তু গোল্ড। এরপর আমরা দেখব দ্বিতীয় গ্রুপের মৌলগুলিকে বলা হয়ে থাকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। প্রথমে হচ্ছে ক্ষার ধাতু, তারপরে প্রথম গ্রুপের দ্বিতীয় গ্রুপের হচ্ছে আমাদের অ্যালকালাইন আর্থ মেটালস, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। পর্যায় সারণীতে এস ব্লকে যেটা সেটা হচ্ছে কিন্তু ক্যালসিয়াম থাকে এস ব্লকে, এবং রুবিডিয়াম পর্যায় সারণীর এস ব্লকের একটি মৌল, সেখানেই কিন্তু ক্যালসিয়াম থাকে এবং রুবিডিয়ামও এস ব্লকেই থাকে। এটা পর্যায় সারণীর এস ব্লকে ক্যালসিয়াম, রুবিডিয়াম এগুলি থাকে। আধুনিক পর্যায় সারণীতে গ্রুপ 14-এ শুধুমাত্র একটি অধাতু বা নল মেটালিক উপাদান রয়েছে, সেটা হচ্ছে গ্রুপ 14, 14টে। অক্সিজেন মৌলটি পর্যায় সারণীর পি ব্লকের একটি অংশ, যেমন রুবিডিয়াম এবং আমাদের সোডিয়াম এগুলি হচ্ছে এস ব্লকে, পি হচ্ছে আমাদের এই অক্সিজেন হচ্ছে পি ব্লকে, এবং হ্যালোজেন পর্যায় সারণীর 17তম গ্রুপের রয়েছে। এবার হচ্ছে হ্যালোজেন মৌলগুলির মধ্যে ক্লোরিন মৌলটির ইলেকট্রন আসক্তি সর্বাধিক। হ্যালোজেন এর বাইরের কক্ষের মধ্যে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 60টি। একটি মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে সেটা হচ্ছে 17। এটি হচ্ছে হ্যালোজেন গ্যাস, যার পারমাণবিক সংখ্যা 17 তার মানেই সেটি হচ্ছে একটি হ্যালোজেন গ্যাস, কারণ 17 নম্বর গ্রুপই হ্যালোজেন গ্যাসগুলি থাকে। হ্যালোজেন বলতে আধুনিক পর্যায়ের সাথে 17 নম্বর গ্রুপের অন্তর্ভুক্ত, যেটা এখনই বললাম। যে 5টি মৌলিক পদার্থ হ্যালোজেন হিসেবে পরিচিত সে হচ্ছে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যান্টাসিড। আবার বলছি ক্লোরিন মানে ফ্লোরিন যেটা হচ্ছে এফ, ক্লোরিন হচ্ছে যেটা আমাদের সিএল এবং ব্রোমিন হচ্ছে বিআর, আয়োডিন হচ্ছে আই এবং অ্যান্টাসিড ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যান্টাসিড এগুলো হচ্ছে হ্যালোজেন মৌল 17 নম্বর গ্রুপের অন্তর্ভুক্ত। এবং এফ এবং যেটা হচ্ছে ফ্লোরিন এবং ক্লোরিন এই মৌল দুটি পদার্থ দুটি রাসায়নিকভাবে একই রকম, যেটা হচ্ছে ফ্লোরিন এবং ক্লোরিন, একটা হচ্ছে ঋণাত্মক, একটা হচ্ছে ধনাত্মক। পর্যায় সারণীতে সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল এক্ষুনি বললাম, যেটা হচ্ছে একটা হচ্ছে ঋণাত্মক, একটা হচ্ছে ধনাত্মক, তার মধ্যে সবথেকে তড়িৎ ধনাত্মক ইলেকট্রোপজিটিভ হচ্ছে ফ্লোরিন এফ, এবং ইলেকট্রোনেগেটিভ যেটি বলা হয়ে থাকে 17 নম্বর গ্রুপের মধ্যে সেটা হচ্ছে ক্লোরিন নেগেটিভ এবং ফ্লোরিন হচ্ছে পজিটিভ আধুনিক পর্যায়ে। এরপর আমরা দেখে নেব নোবেল গ্যাস। 18তম গ্রুপে যারা রয়েছে যে গ্যাসগুলো এগুলো হচ্ছে আধুনিক পর্যায়ে সারণীর নোবেল গ্যাস নামে পরিচিত, নিষ্ক্রিয় গ্যাস নামেও পরিচিত। ইনার্ট গ্যাস বলতে 18 নম্বর শ্রেণীর মৌলগুলিকেই বোঝায়।
এরপরে আমরা দেখে নেব নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসের সংখ্যা 7। এগুলি হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, ক্রিপ্টন, রেডন এবং ওয়াগনেশন। আরেকবার বলি, হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, ক্রিপ্টন, রেডন এবং ওয়াগনস। এরপর হচ্ছে হিলিয়াম। নিষ্ক্রিয় গ্যাসটির অনুষ্ঠানে অবস্থিত বেলুন ফোলাতে কিন্তু হিলিয়াম গ্যাস ব্যবহৃত হয়। তাহলে বেলুন ফোলাতে যে গ্যাস লাগে সেটা হচ্ছে হিলিয়াম। বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস যেটা বায়ুমণ্ডলে সবথেকে বেশি উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস যেটা হচ্ছে আর্গন। সবথেকে নেই বললেই চলে, সেটা হচ্ছে রেডন। এবং প্রাকৃতিক গ্যাসের মধ্যে সবথেকে বেশি রয়েছে তো আমাদের নাইট্রোজেন। বায়ুমণ্ডলে যে বিরলতম গ্যাসটি সর্বাধিক পরিমাণে থাকে সেটা হচ্ছে আর্গন, যেটা এক্ষুনি বললাম। রেডন নোবেল গ্যাসটি, যেটি বায়ুমণ্ডলে প্রায় অনুপস্থিত বা অনুপস্থিত। পটাশিয়ামের রাসায়নিক সংকেত হচ্ছে কে। তারপর হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, যেটা হচ্ছে পটাশিয়াম, তারপর হচ্ছে সিজিয়াম, তারপর হচ্ছে আমাদের সালফার, ক্লোরিন এবং এই যেগুলি রয়েছে এর আধুনিক পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ের সাথে সম্পর্কিত কিন্তু Na, Mg, Al, Si, P, S, Al এবং Ar। এবং সিলিকা ও আয়োডিন এবং ফসফরাস, অর্থাৎ সিলিকা, আয়োডিন এবং ফসফরাস, এগুলো হচ্ছে পি ব্লকের মধ্যে থাকে। ফসফরাস, আয়োডিন এবং সিলিকা। ল্যান্থানাইড এবং অ্যান্টিনাইড এফ ব্লকের মধ্যে অবস্থান করে। সাধারণভাবে আধুনিক পর্যায় সারণীর ডি ব্লকের সাথে যুক্ত সামঞ্জস্যপূর্ণ যে কোনো উপাদান 13 থেকে 12 গ্রুপের একটি ট্রানজিশনস এলিমেন্ট হিসেবে বিবেচিত হয়। পারমাণবিক সংখ্যা 57। ল্যান্থানাম এই উপাদানটি ডি ব্লকের অন্তর্গত। সাধারণভাবে 6টি মৌলকে ধাতুকল্প হিসেবে ধরা হয়। সেগুলো হচ্ছে বোরন, সিলিকন, জার্মেনিয়াম, যেগুলো হচ্ছে ধাতুকল্প, ধাতু নয়, যেমন হচ্ছে বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি এবং টেলুরিয়াম। এগুলি এক একটি ধাতুকল্প। তারপরে হচ্ছে আমরা দেখে নেব Mn, যেটা হচ্ছে ম্যাঙ্গানিজ। এর রাসায়নিক উপাদানটি হচ্ছে যেটা হচ্ছে পর্যায় সারণীতে Mn যেটা সংকেত রাসায়নিক, এই ম্যাঙ্গানিজ এটি রাসায়নিক উপাদানকে বোঝায়, অর্থাৎ ম্যাঙ্গানিজের সংকেত যেটা। এরপর হচ্ছে বিজ্ঞানের পর্যায় সারণীতে H বলতে হাইড্রোজেনকে বোঝায়, যেটা রাসায়নিক উপাদানকে বোঝায়। হাইড্রোজেনের আণবিক যে সংকেত সেটা হচ্ছে H2, অর্থাৎ হাইড্রোজেনের দুটি বন্ড যেটা। পারমাণবিক ভর সবচেয়ে কম থাকে হাইড্রোজেনে। হাইড্রোজেন তার বৈশিষ্ট্য হচ্ছে ক্ষারীয় ধাতু, অ্যালকালাইন মেটালস, এবং হ্যালোজেনের মতো আচরণ করে থাকে। ডয়টোরিয়াম এবং ট্রিটোরিয়াম বা ট্রিটিয়াম, এটা হাইড্রোজেনের আইসোটোপ। ডয়টোরিয়াম, ট্রিটিয়াম এবং প্রোটিয়াম যেগুলো হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। ভারী জল বা D2O, যেটা হচ্ছে ডয়টোরিয়াম অক্সাইড, হচ্ছে ভারী জল, যেটা সাধারণত পারমাণবিক চুল্লিতে ব্যবহার করা হয়। ভারী জল হাইড্রোজেন আইসোটোপ যারা তৈরি জল হচ্ছে D2O, বা হেভি ওয়াটার বা ভারী জল যেটা D2O, সেটা হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ বা ভারী জল। ফায়ার আইস বলা হয়ে থাকে মিথেন হাইড্রেটকে, বলা হয়ে থাকে মিথেন হাইড্রেট যেটা, সেটাকে কিন্তু আমরা ফায়ার আইস বলা হয়ে থাকে। কঠিন কার্বন ডাইঅক্সাইডকে বলা হয়ে থাকে শুষ্ক বরফ। কঠিন কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এই শুষ্ক বরফ যেটা, সেটা কঠিন কার্বন ডাইঅক্সাইড। মিথেন হাইড্রেট হচ্ছে ফায়ার আইস। এরপরে হচ্ছে ক্যাওয়াইট হচ্ছে যেটা হচ্ছে বাক্সমিনস্টার ফ্লোরিন এবং গ্রাফিন এই কার্বন মৌলের সাথে সম্পর্কিত। কার্বন একটি অধাতু যা বিভিন্ন রূপে থাকতে পারে। এটা মনে রাখতে হবে, কার্বন কিন্তু একটা অধাতু যা বিভিন্ন ফর্মে থাকে। কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6 এবং পর্যায় সারণীতে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, কার্বনের হচ্ছে 6, নাইট্রোজেনের 7, নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে 10 এবং নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 14। আরেকবার বলি, নাইট্রোজেনের 14, নিয়নের হচ্ছে 10, নাইট্রোজেনের হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 7 এবং পারমাণবিক ভর হচ্ছে 14। অর্থাৎ নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা যা, পারমাণবিক ভর তার দ্বিগুণ। কার্বনেরও তার দ্বিগুণ, পারমাণবিক সংখ্যা হচ্ছে 6 এবং কার্বনের ভর যদি বলে তখন হচ্ছে 12। এরপরে এইগুলি আমাদের মনে রাখতে হবে এইভাবে। আরও কিছু রয়েছে। ম্যাগনেসিয়াম একটি রাসায়নিক মৌল যার রাসায়নিক চিহ্ন হচ্ছে Mg, এটির পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। আর্সেনিকের মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 33। তারপর হচ্ছে সৌরকোষ তৈরিতে উপাদান যেটি হচ্ছে সৌরশক্তি উৎপাদনের জন্য ব্যবহার করা হয় সিলিকন। তারপর হচ্ছে পারমাণবিক সংখ্যা যদি 35, অর্থাৎ ব্রোমিনের রাসায়নিক উপাদানটিতে একটি জ্বলন্ত তীব্র গন্ধযুক্ত গাঢ় লাল বাদামি তরল রয়েছে। ল্যান্থানাইড 15 উপাদান হচ্ছে ল্যান্থানাইড 15। ল্যান্থানাইড কটি উপাদানের সিরিজ, সেটা হচ্ছে 15টি। অ্যাক্টিনাইডও 15টি, কারণ পরবর্তী 14টি এবং ওইটাকে নিয়ে 15টি। এরপর হচ্ছে 238 পারমাণবিক ওজন সহ পর্যায় সারণীর মধ্যে উপস্থিত সবচেয়ে ভারী প্রাকৃতিক উপাদান হচ্ছে ইউরেনিয়াম, যেটা পারমাণবিক সংখ্যা সর্বোচ্চ এবং এটি প্রকৃতিগতভাবে প্রাপ্ত সবচেয়ে ভারী মৌল।
অধাতুগুলি হলো তড়িৎ ঋণাত্মক, এটি ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে বন্ধন তৈরি করে থাকে। তো ফ্রেন্ডস, এই ক্লাসটি এই পর্যন্তই সমাপ্ত করছি। আরও বাকি টপিকগুলি নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। আপনারা অবশ্যই চ্যানেলটিতে নতুন থাকলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর বেশি বেশি করে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।